স্বাগত রাত 9টায় বাংলাদেশের সঙ্গে আছে আমি জাহিদ হোসেন এবং সবশেষের খবরের আলোচনার বিশ্লেষণ সাথে নিয়ে আছে আমি মাহমুদা মমিতা আর খেলাধুলার সব খবর জানাবো আমি মাছারুল ইসলাম। শুরুতে জানিয়ে দেব শিরোনাম। আদালতে এসি বন্ধ রাখার অভিযোগ খালেদা জিয়ার, গরমে ক্লান্তিতে সংক্ষিপ্ত করলেন ইফতারে বক্তব্য। গুলশানের বাড়ি নিয়ে আবারও উচ্চ আদালতে মওদুদ, প্রতিহিংসার অভিযোগ নাকচ করলেন ওবায়দুল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাল নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ, হিসেব নিকেশ নয়, জয়ে চোখ মাশরাফির। রাত 9টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে যুক্তরাজ্যের নির্বাচন। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানাবো সংবাদের পরের অংশে। বকশীবাজারে ঢাকার 5 নম্বর বিশেষ জজ আদালতের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ রাখার অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ কারণে আদালতে হাজিরার সময় প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে পড়ার কথা জানিয়েছেন তিনি। রাজধানীর একটি হোটেলে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি NDPর ইফতার অনুষ্ঠানে একথা জানান তিনি। গরমের ক্লান্তির কারণে ইফতার অনুষ্ঠানের বক্তব্য সংক্ষিপ্ত করেন খালেদা জিয়া। তিনি বলেন, আদালতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র চালানো নিয়েও নাটক হচ্ছে। পরে চেয়ারপারসনের পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেন। সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করেন মির্জা ফখরুল। বক্তব্য আমি দিতে পারছি না, আমার গলা ঠিক নেই। ওখানে এসি গুলো ছিল, এসি গুলো পর্যন্ত চালায় না। তারপরে বলে 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 ধমকায়, এসির রিমোট কোথায় লুকায় রাখে, কত কি যে করে, কত নাটক ওখানেও হতে থাকে। এরকম করে করে মানে গরমে পাগল হয়ে যাচ্ছে আমরা। তাও এসি এতগুলো লাগা রাখছে কিন্তু চালায় না। এর আগে সকাল 11:15টায় দুর্নীতির 2 মামলায় হাজিরা দিতে বকশীবাজারে বিশেষ জজ আদালতে যান বেগম খালেদা জিয়া। পরে বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান জিয়া চ্যারিটেবল এবং জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় 15 জুন আবারও শুনানির তারিখ ঠিক করেন। শুনানির শুরুতেই খালেদা জিয়ার আইনজীবীরা কয়েক দফা শুনানি পেছানোর আবেদন করলেও তা নাকচ করেন বিচারক। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সবশেষ সাক্ষী এবং দুদকের কর্মকর্তা হারুনুর রশিদের জেরা শুরু করেন খালেদা জিয়ার আইনজীবীরা। 15 জুন আবারও তাকে জেরা করা হবে। সেদিন খালেদা জিয়ার বক্তব্য দেওয়ার কথাও রয়েছে। জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলার বৃহস্পতিবার 2 আসামির বক্তব্য শুনেছেন আদালত। তলব করে জেরা করার জন্য আবেদন করেছি। 5 জন সাক্ষীর আবেদন বিজ্ঞ আদালত নামঞ্জুর করেছেন। এটাকে তিনি যৌক্তিক মনে করে নাই। পরবর্তীতে আমরা তদন্তকারী কর্মকর্তা 32 নম্বর সাক্ষীকে আমরা রিকল করার জন্য আবেদন করি। বিজ্ঞ আদালত এটা মঞ্জুর করেন এবং আজকেই ওই সাক্ষীকে জেরা করার জন্য নির্দেশ দেওয়া হয়। আমি বলেছি যে সময় ক্ষেপণ করার জন্য এবং মামলাকে দীর্ঘায়িত করার জন্য এই সমস্ত কার্যক্রম ওনারা শুরু করেছেন। সুতরাং এই পরিপ্রেক্ষিতে মাননীয় আদালত একটিমাত্র সাক্ষী জনাব তদন্তকারী কর্মকর্তা তাকে পুনরায় আবার রিকল করেছেন এবং এই মর্মে তারা সাক্ষী জেরা শুরু করেছেন। গুলশানের বাড়িতে থাকার অধিকার ফিরে পেতে বিএনপি নেতা মওদুদ আহমেদের করা রিট আবেদনের শুনানি 2 জুলাই পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। বিনা নোটিশে বাড়ি থেকে উচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে সকালে হাইকোর্টে রিট করেন মওদুদ আহমেদ। রিটের প্রাথমিক শুনানি করে পরবর্তী তারিখ দেয় বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের বেঞ্চ। মওদুদ আহমেদকে বাড়ির দখল ফিরিয়ে দিতেও নির্দেশনা চাওয়া হয়েছে রিট আবেদনে। আবেদনে মওদুদ দাবি করেন 1981 সাল থেকে এ বাড়িতে ভাড়া থাকছেন তিনি। এখন পর্যন্ত বাড়িটির উন্নয়নে 2 কোটি টাকা খরচ করেছেন তিনি। এই শুনানির সময় আদালতেই ছিলেন মওদুদ। তার পক্ষে শুনানি করেন AJ মাহমুদ আলী। সর্বোচ্চ আদালত মওদুদ আহমেদের ভাই মঞ্জুর আহমেদের মালিকানা বাতিল করার পর বুধবার গুলশানের বাড়িতে উচ্ছেদ অভিযান চালায় রাজুক। তাকে উচ্ছেদ করাটা কেন আইনসম্মত নয় এবং অবৈধ নয় এই মামলার রুল দিতে চেয়েছেন। আরেকজন মাননীয় বিচারপতি আরও শুনতে চেয়েছেন অ্যাডিশনাল বক্তব্য জোরার প্রতিবাদের কথা এবং মাননীয় আদালত দুই পক্ষের শুনে এই মামলা শুনানি মুলতবি করেছেন। হাইকোর্টে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কখনো এই কথা উনি বলেন নাই যে এই বাড়িতে উনি ভাড়াটে হিসেবে ঢুকেছেন বা এই বাড়িতে উনি কোনো টাকা পয়সা খরচ করেছেন। বরঞ্চ উনি হাইকোর্টে যে রিট পিটিশন দায়ের করেছিলেন ওনার ভাইয়ের পক্ষ থেকে, সেখানে একটি পাওয়ার অফ অ্যাটর্নি সাবমিট করা আছে।
সর্বোচ্চ আদালতের নির্দেশে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদকে বাড়ি ছাড়তে হয়েছে। এতে সরকারের কোনো হাত নেই বলে দাবি করেছেন সড়ক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। টঙ্গীতে দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শন শেষে এই দাবি করেছেন তিনি। এটা যে সংস্থার এরা বাস্তবায়ন করার কথা তারাই বাস্তবায়ন করতে গেছে। এনফোর্সমেন্ট যেটা দরকার ছিল সেটা আদালতের বাস্তবায়ন করা, এনফোর্সারদের এটা দায়িত্ব। এ দায়িত্ব তারা দে ক্যানট গো বিয়ন্ড। সরকারের এখানে কোনো বিষয়টির সাথে কোনো সম্পর্ক নেই। জাহিদ, আমরা তো সবকিছুই দেখলাম আজকে। তিনি আজকে মামলা করেছেন এটির বিষয়ে। একটি বিষয় আসলে আমার কাছে আমার মনে প্রশ্ন জেগেছে যে ভাইটি তার বাড়ির মালিকানা ছিল তার ভাইয়ের, তিনি আসলে কোথায়? মানে এই সবকিছু দৃশ্যের পর থেকে তিনি আসলে কোথায়? বাড়ি নিয়ে ঝগড়া বিবাদ যাই হোক না, এখানে অবশ্য মানে মামলায় যদি আমরা দেখি তাহলে তিনি দেশে নেই এরকম একটা ব্যাপারই বলা হচ্ছে এবং পাওয়ার অফ অ্যাটর্নিও দেওয়া হয়েছে বলে অ্যাটর্নি জেনারেল বলছেন। সেটি অবশ্য আমরা ঠিক জানি না সেটি কতটুকু, কিন্তু এইখানে মূল বিষয়টি হচ্ছে যে প্রক্রিয়াটি নিয়ে প্রশ্ন যে অ্যাপেলেট ডিভিশন এই মামলার মালিকানার যেটা মনজুর আহমেদের পক্ষে যেটি ছিল সেটি বাতিল করে দিয়েছে। বাতিল করে দেওয়ার পরে খুব দ্রুতই মওদুদ আহমেদকে বাড়ি থেকে নোটিশ ছাড়াই, ফলে এটা নোটিশ এবং এই আইনি প্রক্রিয়াটা চ্যালেঞ্জ করা হয়েছে। ফলে অ্যাপেলেট ডিভিশন যেই সিদ্ধান্তটি দিয়েছে যে এই বাড়ির মালিকানাটি মওদুদ আহমেদের ভাইয়ের না, সেটি কিন্তু এখনো পর্যন্ত ঠিক আছে এবং সেইটা যে খুব একটা চ্যালেঞ্জ করা হয়েছে তা কিন্তু আমি আদালতের একটা আলোচনায় দেখছিলাম যে পত্রপত্রিকায় এসেছে যে এই বাড়ির মালিক হচ্ছে একজন অস্ট্রিয়ান নাগরিক এবং তিনি বলেছেন যে তারা যদি আমাকে উচ্ছেদ করে সেক্ষেত্রে আমি সেখানে থাকবো কি থাকবো না সেটি ব্যাপার হয়ে যায়। তিনি বলছেন যে আইনি লড়াইয়ের কথা যেটি বলছেন যে আসলে দেশে আইন নেই বলেও তিনি কিন্তু দাবি করেছেন তার জায়গা থেকে। যদি অস্ট্রিয়ান নাগরিকই হন, তিনি কতদিন আগে এই বাড়ির মালিক ছিলেন বা বাংলাদেশ যখন তারপর স্বাধীনতার পরে এইটি মালিকানা ছিল এহসান নামের একজন ভদ্রলোক। তিনি তার ওয়াইফ ছিলেন প্লাস যিনি অস্ট্রিয়ান, তারা আসলে এবং এহসান পাকিস্তানি। ফলে এটা আসলে পরিত্যক্ত সম্পত্তি কিভাবে তাদের মালিকানায় এসেছে সেটি অবশ্য আমরা এখনো পর্যন্ত নিশ্চিত না এবং সেই জন্যই হয়তো মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলা টাঙ্গাইলের এমপি আমানুর রহমান খান রানার জামিনের স্থগিত আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার 3 সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়। হাইকোর্ট 13 এপ্রিল আমানুর রহমানকে জামিন দেওয়ার পর চেম্বার জজ তা স্থগিত করেন। 2013 সালের 18 জানুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা ফারুক আহমেদকে গুলি করে হত্যা করা হয়। গত বছর রানা সহ 14 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এখন কাশিমপুর কারাগারে আছেন আওয়ামী লীগের সংসদ সদস্য আমানুর রহমান খান। প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে ইফতার করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সংসদ সদস্য, বিদেশি কূটনৈতিক সহ বিশিষ্ট নাগরিক এবং উচ্চ পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারাও এতে যোগ দিয়েছিলেন। বঙ্গভবনের দরবার হলে এই ইফতার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছলে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি। ইফতারের আগে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বিভিন্ন টেবিল ঘুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ইফতারের আগে দেশ এবং জনগণের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে জাতীয় পার্টি চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদও যোগ দিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার, 3 বাহিনীর প্রধান, সংসদ সদস্য, সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সিনিয়র সাংবাদিকরাও এতে অংশ নেন। ব্যক্তিবর্গকে নিয়ে আপনার আলিশান দরবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার পর থেকে 13,372 কোটি কালো টাকা সাদা করা হয়েছে বলে সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালের অধিবেশনে এ তথ্য জানিয়ে মন্ত্রী বলেন, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের 2 বছরেই কালো টাকা সাদা হয়েছে 9,683 কোটি টাকা। অর্থমন্ত্রী সংসদকে জানান, আয়কর আইন অনুযায়ী বাণিজ্যিকভাবে সব কিন্ডারগার্টেন, কেজি স্কুল বা মাদ্রাসার অর্জিত আয় করযোগ্য। অন্য করযোগ্য প্রতিষ্ঠানের মতো এসব প্রতিষ্ঠান থেকে রাজস্ব আদায় করা হচ্ছে। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা করেন। বিরোধী দলের সদস্যরা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় অর্থমন্ত্রীর সমালোচনা করেন। অর্থমন্ত্রী ঋণ খেলাপিদের বিচার না করে তাদের উৎসাহিত করছে বলেও অভিযোগ করেন তারা। 1,59,000 কাঁচা ফসল পানিতে
রাত 9টায় বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। নয়টা 18 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। জানাবো পরের খবরটি। বনানীর রেইনট্রি হোটেলে 2 তরুণী ধর্ষণের মামলায় সাফাত আহমেদ এবং তার 2 বন্ধু সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বৃহস্পতিবার অভিযোগপত্র জমা দেয় পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টার। অভিযোগপত্রের জন্য অন্য আসামিরা হলেন সাফাতের বন্ধু নাইম আশরাফ এবং সাদমান সাকিফ এবং সাফাতের গাড়ি চালক বিল্লাল হোসেন এবং দেহরক্ষী রহমত আলী। বনানীর রেইনট্রি হোটেলে গত 28 মার্চ 2 ধর্ষণের অভিযোগ এনে 6 মে বনানী থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রী। এতে এই 5 জনকেই আসামি করা হয়েছে। পরে সাফাত এবং সাদমানকে সিলেট থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর নাইম আশরাফকে মুন্সিগঞ্জ থেকে এবং গাড়ি চালক রহমত আলী এবং দেহরক্ষী বিল্লালকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। রাঙামাটির লংদুতে সাম্প্রতিক সহিংসতায় ক্ষয়ক্ষতির যে তালিকা করা হয়েছে তা ঠিক নয় বলে দাবি করেছে পাহাড়িরা। তাদের অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শন না করেই উপজেলা প্রশাসন এই তালিকা করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণও ধরা হয়েছে কম। গত শুক্রবার নুরুল ইসলাম নামে এক যুবলীগ নেতার মরদেহ নিয়ে লংগদুতে মিছিল হয়। এক পর্যায়ে তিনটিলা মানিকজোট ছাড়াও বাট্টাপাড়ায় পাহাড়িদের ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। পুড়ে যায় 200-র বেশি ঘর, মারা যান এক বৃদ্ধা। সরকার পুড়ে যাওয়া ঘরবাড়ি নির্মাণের আশ্বাস দেয়। অভিযোগ উঠেছে, উপজেলা প্রশাসন একটি মন গড়া তালিকা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এই ক্ষতিপূরণটা আসলে মন গড়া একটা ক্ষতিপূরণের একটা তালিকা করছি। সর্বনিম্ন 30 থেকে 35 লক্ষ টাকা আমার খরচ হয়েছে। আমার 10-12 লক্ষ টাকা যদি হয়েও থাকে, আমাকে যদি সরকার 50 লক্ষও দেয় কিংবা 100 লক্ষও দেয়, তাই বলি যে আমি গ্রহণ করব তা না। আমার জানমালের একটা নিরাপত্তা থাকতে হবে ভাই। এ তালিকা চূড়ান্ত নয় বলে জানান এই কর্মকর্তা। এখন আমরা যেটা অ্যাপ ফরমে যেটা করতেছি ওইটা হবে আমাদের পূর্ণাঙ্গ তালিকা। ওইটা তাৎক্ষণিক একটা জিনিস, তখন তো কোনো মানুষকে জিজ্ঞাসা করার এই করার কোনো সুযোগ ছিল না। ক্ষতিগ্রস্ত সবাইকে পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী। এটা কে ধরছে না ধরছে ব্যাপার না, ব্যাপারটা হলো আমাদের সংখ্যাগত। তারপর সিদ্ধান্ত যখন নেওয়া হবে, তার কি বললো না বলে ব্যাপার আমাদের সংখ্যার উপরে সরকার সিদ্ধান্ত নিবে। এটা 1 লাখ হতে পারে, 1 কোটি হয়তো 10,000 টাকা হতে পারে। এই ব্যাপারটা না, ব্যাপারটা হলো নামের তালিকা, সঠিক নামের তালিকাটা আগে প্রণয়ন করা, তার পরবর্তীতে সরকার পুনর্বাসন করার জন্য সিদ্ধান্ত নেবে। জীবনের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো সাহায্য নেবে না বলে জানিয়েছে লংগদুর পাহাড়িরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আরো কিছু খবর জানাবো, তার আগে মাজহার কি আছে খেলার খবরে? কালকে বাংলাদেশের ম্যাচ আছে। বাংলাদেশ প্রথম 2 ম্যাচ খুব একটা ভালো করতে পারেনি, তারপরেও কিন্তু একটা সম্ভাবনা জেগেছে যে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে। সেই ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশকে কালকে ম্যাচ জিততে হবে। তারপরের দিন যে ম্যাচটা আছে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া, ভাগ্য সহায়তা আমরা এক পয়েন্ট ভাগ্য সহায়তা হবে, তাহলে কিন্তু বাংলাদেশের একটা সম্ভাবনা থাকবে। এছাড়াও আমার কাছে বেশ কিছু খবর আছে, আমি সেগুলো জানিয়ে দিব। তবে তার আগে একটা বিরতি নিতে হচ্ছে। নিচের বিরতি আর ফিরে এসে জানাবো। আপনার 28 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। ডু অর ডাই ম্যাচে কাল মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সেমিফাইনালে যেতে 2 দলের জয়ের বিকল্প নেই। ম্যাচে বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে বাংলাদেশের ভাবনায় বৃষ্টি নেই। সমীকরণ নিয়ে না ভেবে জয় চায় মাশরাফির দল। অন্যদিকে বাংলাদেশকে সমীহ করলেও জয়ে চোখ নিউজিল্যান্ডের। উইকেট দেখে কোনো কুল কিনারা করতে পারছে না টাইগার ম্যানেজমেন্ট। এখনো সঠিক একাদশ নির্বাচন করতে হিমশিম খেতে হচ্ছে। একদিন একাদশে জায়গা পাচ্ছেন মিরাজ, তো বাদ পড়ছেন মুসাদ্দেক। তাই উইকেট বোঝার চেষ্টায় হাতরুসিংহে মাশরাফি। শুক্রবার বৃষ্টির শঙ্কা আছে, একাদশ নির্বাচন হবে শেষ মুহূর্তে। আমাদের উচিত হবে কালকের ম্যাচটা নিয়ে চিন্তা করা, আমাদের সেরা খেলাটা খেলার চেষ্টা করতে হবে। তারপরে যদি বৃষ্টি না হয় খেলা শেষ করতে পারি, জিততে পারি, তারপরে হয়তোবা না গেলেও একটা জিনিস হবে যে আমরা অ্যাটলিস্ট ভালো পজিশনে থাকবো। তো আমাদের মনে হয় যে এখানে এই ম্যাচটা নিয়ে ভাবা উচিত। টাইগারদের একাই টানছেন তামিম। মুশফিকের ব্যাট হেসেছিল একদিন, বাকিরা ব্যাট গুছিয়ে বসে আছেন। মিডল অর্ডার কিংবা লোয়ার অর্ডার অবদান রাখতে পারছে না। নিউজিল্যান্ডকে হারাতে ব্যাটিং ডিপার্টমেন্টের সার্ভিস চাইবে টিম ম্যানেজমেন্ট। গত মাসে ট্রাই নেশন সিরিজে ব্ল্যাক ক্যাপদের হারানোর আত্মবিশ্বাসটাই সাহস দিচ্ছে মাশরাফির দলকে। সবাই জানতো এই কথা পরিষ্কার যে এখানে জিততে গেলে আমাদের শুধু আমাদের সেরা খেলাটা খেললে হবে না, আমাদের এক্সট্রাঅর্ডিনারি ক্রিকেট খেলতে হবে। কারণ ইংল্যান্ড যদি ওদের বেস্ট খেলে তাহলে আমরা এই ওয়েদারে ওদের সাথে কম্পিট করা খুব কঠিন হবে, ইভেন অস্ট্রেলিয়া। সো আমরা আমাদের যদি সেরাটা খেলি, যেটা আমরা ইংল্যান্ডের সাথে হয়তো অ্যাজ এ ব্যাটিং গ্রুপ। টুর্নামেন্ট শুরুর আগে ফেভারিটের তালিকায় ছিল নিউজিল্যান্ড।
কিন্তু প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে পয়েন্ট ভাগাভাগির পর ইংল্যান্ডের বিপক্ষে হারায় শেষ 4 হুমকির মুখে পড়েছে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও নিজেদের ফেভারিট বলতে পারছে না ব্ল্যাক ক্যাপরা। কেন উইলিয়ামসন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু বাকিরা অবদান রাখতে পারছে কম। ডু অর ডাই ম্যাচে একাদশের জায়গা পেতে পারেন কলিন ডি গ্র্যান্ডহোম। বাংলাদেশে বেশ কিছু ভালো ক্রিকেটার আছে, বিশেষ করে তামিম খুব ভালো ফর্মে আছে। গত কিছুদিনে আমরা ওদের বিপক্ষে বেশ কয়েকটা ম্যাচ খেলেছি। এই ম্যাচে যেহেতু জয়ের বিকল্প নেই, সেহেতু ছোট করে দেখার কোনো সুযোগ নেই। নিউজিল্যান্ড তাদের শেষ ম্যাচে কার্ডিফ হেরেছে, কিন্তু 12 বছর আগের জয়ে এগিয়ে থাকছে বাংলাদেশি। হিসাবের খাতা নিয়ে বসে আছেন, কিন্তু হিসাব মিলাতে পারছেন না। আপনাকে নির্ভর রাখতে এগিয়ে আসছেন বাংলাদেশ অধিনায়ক। বলছেন ইংল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচের ফলে কি হবে, বৃষ্টির কারণে ম্যাচ হবে কিনা, কিংবা উইকেট কেমন আচরণ করবে, সব বাদ দিয়ে সতীর্থদের চাপমুক্ত ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন মাশরাফি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কার্ডিফ, ওয়েলস। অতীত পরিসংখ্যান বিবেচনায় নিউজিল্যান্ডের বিপক্ষে দ্যুতিময় রুবেল হোসেন। কার্ডিফে ম্যাচ জিততে তার সেরাটা দরকার বাংলাদেশের। অন্যদিকে মাস্ট উইন ম্যাচে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে চাইবেন কেন উইলিয়ামসন। ব্ল্যাক ক্যাপ অধিনায়কের দুরন্ত ফর্ম টাইগারদের বড় দুশ্চিন্তা। বাংলাদেশ নিউজিল্যান্ডের বিগ ম্যাচে এই দুজন আমাদের প্লেয়ার্স টু ওয়াচ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের দেওয়া 322 রানের টার্গেটে ব্যাট করছে শ্রীলঙ্কা। এখন পর্যন্ত তাদের সংগ্রহ 1 উইকেটে 141 রান। বড় টার্গেটের শুরুতেই ফিরেছেন নিরোশন ডিকোয়ালা, তবে দলকে সঠিক পথে রেখেছেন গুনাথিলাকা ও কুশাল মেন্ডিস। এর আগে ওভালে টস হেরে ব্যাট করতে নামে ভারত। ৫৫ ম্যাচ খেলায় অবনমন হলো ঢাকা ইউনাইটেড স্পোর্টস ও ফ্রেঞ্চ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের। সিনিয়র ডিভিশন থেকে নেমে গেছে দ্বিতীয় বিভাগে। সেই সঙ্গে 2 ক্লাবকে 50,000 টাকা করে জরিমানা করেছে ঢাকা মহানগরী ফুটবল লীগ কমিটি। এই ছিল আমার কাছে খেলাধুলার খবরে। আরো কিছু খবর জানাবেন জাহিদ ও মৌমিতা। ধন্যবাদ মাজহার। আমাদের কাছে আরো কিছু খবর আছে মৌমিতা। এবছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা 65 টাকা এবং সর্বোচ্চ 1980 টাকা নির্ধারণ করা হয়েছে। ঈদের আগে এই ফিতরা পরিশোধের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। বায়তুল মোকাররমের সকালে ইসলামিক ফাউন্ডেশনের সভা শেষে এ তথ্য জানান সংস্থার পরিচালক ও ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি মাওলানা আব্দুল সালাম। তিনি বলেন, গম, আটা, খেজুর, কিশমিশ, পনির ও জবের মাধ্যমেও দেয়া যাবে ফিতরা। সামর্থ্যবান মুসলমানদের জন্য ফিতরা আদায় করা ওয়াজিব। নাবালক ছেলে মেয়েদের পক্ষে তাদের অভিভাবককে ফিতরা দিতে হবে। ন্যূনতম 65 টাকা এই বছরের ফিতরা নির্ধারণ করা হয়েছে। এরপরেও কেউ যদি খেজুর, কিশমিশ, পনির বা জব এসব দিয়ে কেউ ফিতরা আদায় করতে চান, সেটাও আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। পনির 100 অর্থাৎ 3 কেজি 300 গ্রাম 600 টাকা প্রতি কেজি হিসাবে 1980 টাকা ফিতরা এবছর নির্ধারণ করা হয়েছে। উন্নয়ন তদারকি সংস্থার টানা 5 মাসের খোঁড়াখুঁড়িতে ভোগান্তি চরমে পৌঁছেছে রাজধানীর রোকেয়া সরণিতে। নিয়ম না মেনে রাস্তার 2/3 খোঁড়ায় দীর্ঘমেয়াদী যানজট সৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়ক। বিভিন্ন সংস্থার তদারকি কর্মকর্তাদের দ্বন্দ্ব এবং অসৎ মনোভাবের কারণেই এমন দশা, প্রকল্পে নিয়োজিত শ্রমিকরাই জানালেন এই তথ্য। সড়কে 6 ইঞ্চির বেশি গভীর গর্ত খোঁড়ার ক্ষেত্রে থাকার কথা নিরাপত্তা বেষ্টনী। আগারগাঁও মিরপুর সড়কে 7 ফুটেরও বেশি গভীর গর্ত করা হলেও নেই কোনো বেষ্টনী, ফলে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। মেট্রো রেল প্রকল্প সামনে রেখে এই সড়কের 5 কিলোমিটার এলাকায় একই সাথে চলছে সোয়ারেজ, পানির লাইন, বিদ্যুৎ ও ইন্টারনেটের কেবল বসানোর কাজ। 4 লেনের রাস্তায় আস্ত নেই 1 লেনও। রাস্তার পাশ দিয়ে কোনো রকমের ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এখান থেকে আগে 10 নম্বর যাইতে লাগতো 10 মিনিট, এখন লাগে মনে করেন 1.5 ঘন্টা, 2 ঘন্টা। একটা কাজ চলতো, 2টা খোলা থাকতো, তাহলে আমরা একটু ইজিলি মুভ করতে পারতাম। অন্য রাস্তাগুলোতে যেরকম হয়, 2টাই কেটে ফেলাতে এই ভোগান্তিটা বেশি হচ্ছে আমার মনে হয়। কন্ট্রাক্টরে সমস্যা করে বলে রেড এসেছে, আর রেড হইতো না। 10 মিনিটের রাস্তা যেতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। রোজাই বেড়েছে যাত্রীদের ভোগান্তি, বৃষ্টি আসলে তো কথাই নেই। চাকাটা যদি ভাঙা পড়ে যায় তো এখন রাস্তাটা শেষ। কয়েকদিন পর রাস্তা ভাঙবে, আবার বানাবে। এই যে জ্যাম হচ্ছে, আমাদের রাস্তার উপরে যেতে প্রবলেম হচ্ছে। যানজটে ভোগান্তির কথা মাথায় রেখে সড়কগুলোতে সংস্থাগুলোর আলাদা সময়ে কাজ করার কথা থাকলেও তা কেউই মানছে না বলে অভিযোগ বিশেষজ্ঞদের। তবে এসব বিষয়ে কথা বলতে নারাজ তদারককারী কর্মকর্তা। কনস্ট্রাকশন জোন বা ঢাকা শহরে এখন দেখছি যে ওয়াসা বা হচ্ছে বিভিন্ন সার্ভিস যারা প্রোভাইড করে তারা খনন করে করে তারা কাজ করছে। এটা খুব ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি করবে যদি আমি ওই কনস্ট্রাকশন জোনটাকে ব্যারিয়ার দিয়ে সেপারেট করে না দিই। যে কোনো রাস্তা কনস্ট্রাকশনের ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে যেন কনস্ট্রাকশন কাজটা আমার যানজট তৈরি না করে, কোনো অ্যাক্সিডেন্ট তৈরি না করে। আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না। আমি আমার স্যার কবে দিছে কাজ না দিছে এরকম বলতে জানি না। আচ্ছা,
এটা আমাকে বললে কাজ হবে না। সময়সীমা এপ্রিল পর্যন্ত থাকলেও এখনো শেষ হয়নি অর্ধেক কাজও। সঠিক সময়ে কাজ শেষ না হওয়ার জন্য বিভিন্ন সংস্থাগুলোর কর্মকর্তাদের মধ্যে সমন্বয়হীনতাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। বানিয়ামিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশে একটা বিরতি নিচ্ছি। বিরতির পর জানিয়ে ফিরবো, তার মধ্যে অন্যান্য ঈদে যাত্রী হয়রানি বন্ধে কঠোর রেলমন্ত্রী, আগাম টিকিট বিক্রি শুরু সোমবার। ফিরে এলাম রাত 9টা বাংলাদেশে। ঈদ উপলক্ষে ঢাকা ও চট্টগ্রাম রেল স্টেশন থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে সোমবার। এদিকে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে 19 জুন থেকে। রেলমন্ত্রী জানিয়েছেন, একজন ব্যক্তি সর্বোচ্চ 4টি টিকিট কিনতে পারবেন। প্রতি বছর ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দেয়া চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় রেলওয়ে কর্তৃপক্ষের জন্য। তাই ছাড়া হয় অগ্রিম টিকিট। ঈদ উপলক্ষে এবারের আগাম টিকিট মিলবে 12 জুন। এদিন বিক্রি হবে 21 জুনের টিকিট। 13 তারিখ, 22 জুন এবং 14 তারিখ দেওয়া হবে 23 জুনের টিকিট। এছাড়া 15 তারিখ, 24 জুনের এবং 16 তারিখে পাওয়া যাবে 25 জুনের ট্রেনের টিকিট। এবছর কমলাপুর স্টেশনে আমাদের 23টি কাউন্টারের টিকিট বিক্রি করা হবে। একটি কাউন্টার মহিলাদের জন্য নির্ধারিত আছে, প্রয়োজনে আরও আমরা বৃদ্ধি করব যদি মহিলার সংখ্যা বেশি হয়। এবার ঈদের যাত্রী মোকাবেলায় চলবে 7টি বিশেষ ট্রেন। কয়েকটি রুটে এসব ট্রেন চলাচল শুরু করবে 23 জুন থেকে। যাত্রী হয়রানি বন্ধে রেলওয়ে কঠোর অবস্থান নিয়েছে বলেও জানান মন্ত্রী। টিকিট কালোবাজারি না হয়, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড না হয়, অজ্ঞান ফাটি, মলম ফাটি, যাতে যাত্রীদেরকে হয়রানি করতে না পারে, এ ব্যাপারে আমরা 100% তৎপর আছি। আমাদের বাহিনী সমূহ রেডি আছেন। ঈদের ফিরতি টিকিট পাওয়া যাবে 19 জুন থেকে 23 জুন পর্যন্ত। ঈদের কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস 25 ও 26 জুন বন্ধ থাকবে। আরিফুল ইসলাম মিঠু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরের মৎস্য ভাণ্ডার হিসেবে দীর্ঘ সময় ধরে পরিচিত সোয়াচব নৌগ্রাউন্ডে মাছের পাশাপাশি আছে বিশাল আকারের তিমি, ডলফিন, হাঙর আর বিরল প্রজাতির কিছু কচ্ছপও। প্রায় 1,500 বর্গমাইলের বিস্তীর্ণ এলাকাটি বিরল জীববৈচিত্র্যের নিরাপদ প্রজনন কেন্দ্র, যা প্রস্তাবিত ব্লু ইকোনমির জন্য হয়ে উঠতে পারে বিশেষ গুরুত্বপূর্ণ। সম্প্রতি ওই এলাকায় সরেজমিন অনুসন্ধান চালিয়ে এমন তথ্য দিচ্ছেন একদল গবেষক। বাংলাদেশের দক্ষিণে যেখানে সুন্দরবন শেষ, সেখান থেকে শুরু সমুদ্র যাত্রা। আরও 185 কিলোমিটার দক্ষিণে গেলেই দেখা মিলবে নীল জলরাশির বিস্তীর্ণ রাজ্য। ইতিহাস বলছে 1800 শতকের শেষ দিকে ডুবে যাওয়া একটি ব্রিটিশ জাহাজের কোনো নিশানা না পেয়ে জেলেরা এই জায়গাটির নাম দেয় অতল সাগর বা সোয়াচব নৌগ্রাউন্ড। জায়গাটিতে জাল ফেললে মাছও পাওয়া যায় বেশি। অবাক হলেও বারবার জেলেরা যাচ্ছেন এই অঞ্চলে। 2014 সালে সোয়াচকে সংরক্ষিত অঞ্চল ঘোষণা করে সরকার। সেই তলাবিহীন নীল জলরাশিতে 13 জন অভিযাত্রী, গবেষক ও স্কুবা ডাইভাররা চষে বেরিয়েছেন জীববৈচিত্র্যের সন্ধানে। ইসাবেলা ফাউন্ডেশনের নেতৃত্বে আর নৌবাহিনীর জাহাজ করতোয়ার সহায়তায় এই অভিযাত্রার নাম দেওয়া হয় সাগর ও জীবনের সন্ধানে। আমরা বাংলাদেশের সমুদ্র সীমা বিজয় করেছি, সমুদ্র বিজয় আমরা বলছি এটাকে, এবং সেটা 1 লক্ষ স্কয়ার কিলোমিটার বেশি একটা আয়তন। আমরা বলছি যে আরেকটি বাংলাদেশের সমান। তারপর আমরা বলছি ব্লু ইকোনমির কথা বলছি। ইতিমধ্যে ওই মেরিন প্রোটেক্টেড এরিয়া সোয়াচব নৌগ্রাউন্ডকে ঘোষণা করা হয়েছে, এবং তার জন্য যে ক্যাপাসিটি বিল্ডিং দরকার হবে, প্রশিক্ষণ দরকার হবে, এগুলো করা। এই অঞ্চলের চারিদিকে অথই জল আর দিগন্তজোড়া নীলিমায় হৃদয় যেমন আপ্লুত হয়, তেমনি সাগরতলের মূল্যবান জীব বৈচিত্র্যের তথ্য ভাণ্ডার অবাক করে গবেষকদেরও। তারা বলছেন সোয়াচব নৌগ্রাউন্ড আসলে সাগরতলের একটি গভীর উপত্যকা বা মেরিন ভ্যালি। এখানে পানির রং পরিবর্তিত হয়ে নীল আকার ধারণ করেছে। নানা জাতের মাছ, বিশাল আকৃতির তিমি, হাঙ্গর, ঝাঁকে ঝাঁকে ডলফিন সহ বহু সামুদ্রিক প্রাণী নিরাপদে ঘুরে বেড়ায় এই মেরিন ভ্যালিতে। পৃথিবীর অনেক এন্ডেঞ্জার্ড স্পিসিস, বিশেষত ব্রাইট সোয়েল, ইরাবতী ডলফিন, ইন্ডো প্যাসিফিক হামব্যাক, তারপরে ইন্ডো প্যাসিফিক বটলনোজ ডলফিন, লেদারব্যাক টার্টল, এগুলো হচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড স্পিসিস অ্যাজ পার আইউসিএন রেড লিস্ট। সেগুলো এখানে খুব ভালো সংখ্যায় আছে। আর সাগরতল ঘুরে এসে ডুবুরিরা বলছেন সোয়াচের তলদেশ রহস্যে ভরা।
জেলিফিশ, যেটাকে বক্স জেলিফিশ বলা হয়, এবং সুইমিং ক্রেব এইগুলি আমরা সেখানে পাই। ফিলিংসটা আসলে অসাধারণ। সোয়াচের অজানা রহস্য জানতে আর জানাতে আগামী ডিসেম্বরে আরো বড় আকারের অভিযানে নামছে গবেষক দলটি। আমিনুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল রাতনাটা বাংলাদেশে। আমরা এবারে শেষ করব সিঙ্গাপুরের স্পাইডারম্যান ভক্তদের ব্যতিক্রমী উৎসবের কিছু ছবি দেখিয়ে তারা বিদায় নিচ্ছি আমরা। সাথে আছেন, ধন্যবাদ সবাইকে।